আর আবিলি বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিদি মেঘ এমন আচরণ করছে। 9:30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি? নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরও 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে, এমনকি তানভীরের আইডিও ঘুরে দেখেছে। বন্যা ইচ্ছে করেই অ্যাকসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে কত কিছুতে নজরদারি করবে এই ভয়েই অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এভাবে কল দেয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। কল রিসিভ করতেও বন্যার তখন হাত পা কাঁপছে। ভয়ে ভয়ে রিসিভ করছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা, রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলুন। আই এম সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারে উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। বন্যার অক্ষযুগল প্রশস্ত হয়ে গেছে। হা হয়ে রুমের দেয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর তাকে সরি বলছে, এটাও ভাবা যায়। ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণে অনেক পরিবর্তন এসেছে। তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় ছিল বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। জানিস, তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। ও মা, কেন? একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বোঝা তো বহু দূরের বিষয়। এটা আমার ভাইয়ের একা সমস্যা না, আমার মনে হয় এটা ছেলের ব্রেইনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন। আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগা মাথা কিছুই বুঝি না। আবির ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল। কতবার ফোনে কথা বলতে উঠে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজে ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার কথাটা ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিব ভাইদের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসছে। দরজা ভেতর থেকে লাগানো। রুমে কম সাউন্ডে গান বাজতেছে। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। কিছু ভেবে 2 কদম পিছিয়ে গেছে। ডাকবে কি না বুঝতে পারছে না। মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজা ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করে, কে? আমি, দরজাটা খুলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার। তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই মেঘকে কিছু বলছে, তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎই গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলা কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম।
এসব গান তারাই শুনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমায় কি বলছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে। দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এইসব গান শুনতেছো। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি না, আর কারো সঙ্গে আমার দেখাও হয়নি। তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনো দিন তোমায় যেন ছ্যাঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে। শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতো করছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে নিবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুল ক্রমেও ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বইলো, আমি দিবনে। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবী নিয়ে যাব, সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ের শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালেই দেবা, তাহলে ওই মেয়ের আর জীবনেও বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখে রাগ জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে ওঠে, আলী আহমদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না? তাদের মতে আবির গুন্ডা আর মেয়েকে একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি। আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দেবো তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে 1 কাপ কফি করে নিয়ে আয়, তারপরে ভেবে দেখবো। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলে, পারি না বললে কিভাবে হবে? শিখতে হবে তো। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পুড়াইয়েন না আবার। আবির তানবীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম করে দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা আমি করতেছি। আপনি যদি করবেন তবে আমায় পাঠিয়েছিলেন কেন? তোরা কিছু বললে তো ভয় লাগে। যদি হাত পা পুড়িয়ে ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করিনি, ডিলিট কি করব? মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি হেসে শুধালো, রাগ করছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজ গজ করতে করতে বলে, আমার রাগে কার কি যায় আসে? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভেঙচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলে, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। কারোর সাথেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডেকে বলে, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পেছন ফিরে তাকায়নি। বিড়বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিস 3 দিনের ছুটি, কিন্তু 2 ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1টা থেকে 1:30 1-1.5 ঘন্টা মেঘকে বুঝিয়ে রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদি মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি ক্ষোভই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু একটু প্রেমানুভূতি জাগলেও তানবীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়।
তানভীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয়। মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু থেকে থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে। এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বোঝাতে ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছিলেন আর গল্প করছিলেন। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারা দিনেও ফেরেনি। বিষয়টা 2 ভাইয়েরই নজরে পড়েছে। আবিরের আম্মুকেও জিজ্ঞেস করেছে, উনিও জানে না। সারাদিনে আবিরের সাথে কথাও হয়নি। আলী আহমদ খান নিজেও 2বার কল দিয়েছিলেন, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিকঠাক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাইরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু আর চাচুকে জানিয়ে করত। বাহিরে থাকাকালীনও রেগুলার আব্বু আর চাচুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছেন না আবিরের আব্বু। প্রায়ই 2 ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পান না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে। একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে। মেঘ জামা প্রিন্ট করছিল। হঠাৎ পেছনে ঘুরতে আবিরকে দেখে আটকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা করতে বলেছি। ভারী কণ্ঠ শুনে মেঘ হাঁ করে মিষ্টিটা মুখে নিল। আবির 3য় মিষ্টিটা 2 আঙ্গুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা বানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এ বিষয়ে তোকে আপাতত আর কিছুই বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়িতে মানুষজনের ভিড়। আবিরের রুমে কাজ করাবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো 2-1বার রং করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিয়া খানের কড়া নির্দেশ ছিল, আবিরের রুম কোনো রকমে কাজ করানো হবে না। আবির ফিরেছে অনেকদিন, তবুও রং করা হয়নি। মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে। পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে আসছে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলারও অবস্থায় নেই। দেয়ালে সাদা রং করা হচ্ছে, এরপর অন্য রং দেয়া হবে। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, আবির ভাই, হুম। আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক ওদিক তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এই দেয়ালে তোর লতাপাতার ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী স্বরে বলল, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিং কাজ শিখছে, তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে। আবির ভাই চান না বা না চান, সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকাই মনে করে। সেই অধিকার বোধ নিয়েই এসেছিল। কিন্তু আবির একটা দেয়ালে রং করার অনুমতি দেয়, তারপর বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্তিকর কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি ডেকে এনেছিলাম তোকে? যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এভাবে কথা বলে মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আপনার রুমে আসছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে 1 হাত দরজায়, 1 হাত সদ্য রং করা দেয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পেছন ফিরে তাকিয়েছে। আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। একটা জলজান্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল, অথচ তার ধরার কোনো চেষ্টা নেই। ঠিক আছে কিনা জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন বোধ করছে না। এমন আবির ভাইকে মেঘ কখনোই চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই রুমের সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশে দেয়ালের দিকে। মেঘের হাতের চাপে দেয়াল স্পষ্ট দাগ পড়ে গেছে। ছেলেটা রং নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই,
এখনই ঠিক করে দিচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলে, সাবধান, এই ছাপের ওপর যেন রং না পড়ে। ভাই এভাবে রাগ দেখানো ভাই এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধহয় ভুলে দেওয়ালে লেগে গেছে, এখনো ভেজা আছে। রং দিয়ে দিলেই ও ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি হেসে বলে, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছে করেই করিয়েছি। এই রুমটা যার, তার স্মৃতি তো রাখতেই হবে। মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে যাবে এমন সময় আবিরের পা বাড়িয়ে দিয়েছিল, আর আবিরের পায়ের সঙ্গে হোঁচট খেয়েই মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, ভাই উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ, তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে। তুমি কাজ করো, আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাই। দুদিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সব সময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুম তালা দেয়া থাকে। রুমে তালা দেখে মেঘের মেজাজ আরো বেশি খারাপ হয়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ আকস্মাৎ বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? কি বলছিস কি? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আবির রুম তালা দিয়ে রাখে? হ্যাঁ, বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আইসো। আচমকা মাথায় গাঁটটা খাওয়ায় মেঘ উফ করে পেছনে ফিরে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, রুমে তালা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বলতো? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলল, আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলে, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সেগুলো যেন নষ্ট না করতে পারিস, তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশিই হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির এক কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে, ল্যাপটপে কাজ করছিল। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবিরের সেদিকে কোনো নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। মেঘ 3টা সিঁড়ি দিয়ে নিচে দেখার চেষ্টা করছে কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে কোনো রকম শিওর হলো কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হয়ে 2 সেকেন্ড সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির মূলে এই মালা আপু। মেঘ রাগে গজ গজ করে নিজের রুমে চলে গেছে, কিন্তু রুমেও স্থির হতে পারছে না। একবার রুমের বেলকনিতে যাচ্ছে, একবার শুয়েছে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে যাচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না। একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে, রান্নাঘরেও কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি কল লিস্ট ঢুকেছে। মালা আপুর নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসছে। মেঘ মেসেজ চাপ দিতেই মালার নম্বর থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবিরের ফোন দেখছে, এই ভয়ে হাত কাঁপছে। আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের উপরে হঠাৎই আবিরের দেয়া একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100 মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কাউকে বলিনি, তোকেই প্রথম বলছি। আমি বিবাহিত। বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি। বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। অগ্নি দৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না, কোন সাহসে ধরেছিস? মেঘ ঢোক গিলছে, কান্না যেন ভেতর থেকে উপচে পড়তে চাইছে। অবিরত হেঁচকি উঠছে। কাঁদো কাঁদো কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে এসেছি,
কিছুদিন পর চলে যাব, হয়েছে শান্তি? আবারও প্রশ্ন করে। আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে, এখন যা এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘের হিচকি থেমে গেছে, সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুতে বিশ্বাস করতে পারছে না। আঁখি জোড়ায় পানি টইটুম্বর হয়ে আছে, শুধু উপরে পড়ার অপেক্ষা। মেঘ তৃতীয়বারের মতো বলে, আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব, 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি। যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে, এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবারও ধমক দেয়। যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে, ছটপট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কোনো মনে হালকা নাস্তা করেই ভার্সিটিতে চলে গেছে। এই বাড়িটাতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে, ক্লাসও বিরক্ত লাগছিল, তাই মাঠে ছিল। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনও নানু বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘের চোখ মুখ ফোলা দেখে মিনহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোরাজোরিতে মেঘ শেষমেশ বলেছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া, মিষ্টি দুজনেই আর্তনাদ করে ওঠে। মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে, এ যেন মেঘ না চাইতেই জল। ওদের জোরাজোরিতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তেরা। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরেও তুই বাড়িতে আছিস কেন? আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই যে তোর এত কষ্ট, খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশুনো করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে, তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে, চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘন্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথার মূল কথা মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিনহাজের জন্য বেশ সুবিধা হবে, তাই মিনহাজ আরও বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে সে বাড়ি ছেড়ে চলে যাবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমত অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে নিয়েছে। ভার্সিটি থেকে ফেরার পর মেঘ হালিমা খানের রুমেই শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলো ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকালো, কান্না ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন এভাবে? কেউ কিছু বলেছে? কিছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেঘকে জিজ্ঞেস করেছেন, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যার আরও অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না মেয়েটা, শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা, ফোনটাও বিছানার উপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো মেঘকে দেখেনি আবির। মেঘের রুমে পা বাড়ালো, কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম থেকে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠেছে। নিচে মিম আর আদি খেলতেছে, ওখানে মেঘ নেই, রুমেও নেই, ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হওয়ার জন্য 2 কদম এগুতেই মেঘের ফোনে কল বেজে ওঠে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বার থেকে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিনহাজ বলে ওঠে, কিরে, তুই কি বাসায় বলছিস? বাসার মানুষ রাজি হয়েছে?
কবে আসতেছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শুধালো। কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে সেটাও বুঝতে পারেনি সে। অবশ্য বোঝার কথাও না, কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শোনেনি। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে, এখনও বাস্তবে দেখেনি, তাই কণ্ঠস্বর বোঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ ভাষায় না বলে থাকলে নিশ্চয়ই এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতের রাতে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে। আবিরকে আসতে দেখে মিমার আদি যে যার মতো রুমে চলে গেছে। আবির ড্রয়িং রুম থেকে মামুনিকে প্রশ্ন করে, মামুনি, মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? না, তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন, আমার মেয়েটার কি যেন হয়েছে, কিচ্ছু বলে না, সারাদিনই মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসলো। দু হাতে মাথা চেপে ধরে আছে। চারিদিকে নানান দুশ্চিন্তায় মাথা পর্যন্ত ব্যথা অনুভব করছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে আসতে আসতে বলল, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখের মুখের অবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল, কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারছি না ভাই, দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি, নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করেই চলেছি। নিজেকে সামলাতে না পেরে সব সময় ওকে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর রেখে আর কতদিন চলবো? তোর বোনের কান্নায় আমার বুকের ওপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর দু চোখের পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশ সম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো। তুই আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। তারপর ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে। আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবু আমি ওকে আর কোনো মিথ্যে কথা বলবো না, এটা আমার প্রমিস। ফুপ্পির বিষয়ে কিছু ভাবছো? সেটাই ভাবছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব, আর কি রিয়াকশন হবে এসব ভেবে মাথা আউলে যাচ্ছে আমার। হালিমা খান দু ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দু ভাইয়ের কথোপকথন থেমে গেছে। আবির নিজের ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে। কফি দেওয়ার এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেঘ ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতে সোফায় আবির আর তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারলো না। সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে, নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময় ওয়ালপেপারে একটা ছবি দেখেছিল, যেখানে আবিরের গাল কান সহ মাথার এক পাশ দেখা যাচ্ছিল। নিচু হয়ে কিছু করছিল। কলেজ চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পারেনি, তবে আজ আবিরের হাতে থাকা ফোনে ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ের হাতের আঙুলগুলো ধরে রেখেছে, সেই সাথে আবিরের ওষ্ঠদ্বয় সেই হাতের উল্টো পিঠে ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুমু চোখে ছবিটা দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে, যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল মেঘ। সেই আবির ভাই কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতেই মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে ছুটে গেছে। চোখের সামনে সেই দৃশ্য যেন ছড়ছেই না। গতকাল আবির ভাই বলেছে উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি, তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কান্নার আওয়াজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলায় আটকে আসছে কান্না।
আজ পুরো টেবিলে ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। সেই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই সাহসটুকুও হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আরও বলতে পারছে না। আবির খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই মেঘ বলল, আব্বু, আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু, কিছু লাগবে তোমার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়, তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে, পড়াশোনা হয় না ঠিক মতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নেব, বান্ধবীদের সাথেই থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানবীরের খাবার আটকে গেছে গলায়, চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে, আবির নেই। আতঙ্কিত হয়ে তানবীর ঢোক গিলল। আবির ভাইয়া শুনেনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনেই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্ম পূরণও করেছি। আপনারা অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দিব। বলেই মেঘ বাম হাতটা টেবিলের নিচ থেকে তুলে হাতে হোস্টেলে সেই ফর্মটা। তানবীর কিছু বলতে যাবে তার আগেই আবির টেবিলের অপর পাশ থেকে ফর্মটা নিয়ে এক টানে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আঁতকে উঠে তানবীর। সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পেছনে দাঁড়িয়েছিল এটা তানবীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, সেটাই ভাবছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব আর কি সিচুয়েশন হবে সেই সব ভেবেই মাথা উড়ে যাচ্ছে আমার। কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বা যারা তোকে এত উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আত্মরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না। তোকে কিছু বলি না বলে যা ইচ্ছে করবি, জেদ দেখালেই সব পেয়ে যাবি ভেবেছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুটো ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন। আবির রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে। গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই মেঘ এসব করছে, এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানবীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বা বড় আব্বু কিভাবে রিয়েক্ট করবে এটাও বুঝতে পারছে না। তারপরও তানভীর বলল, প্রয়োজনে আমি তাকে বাইকে দিয়ে আসবো, ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসবো, তবুও হোস্টেলে যেতে দেবো না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দেবো না, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা, নিজেও ব্যথা পাবা, সাথে আমার মেয়েটাকেও ব্যথা দেবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠাট্টা স্বরে বলল, বাইকারদের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। ভয় পাইয়েন না, আমার জীবন থাকতে আপনার মেয়ে আর আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না আমি। এটুকু বিশ্বাস রাখতে পারেন। মেঘ এবার ছলছল নয়নে তানবীরের দিকে তাকিয়েছে। তানবীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখেই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙা শব্দ আসে। শব্দ শুনে মেঘ এদিক সেদিক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছোটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিয়া খান আর হালিমা খান আর্তনাদ করে ওঠেন। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমদ খান আটকে দেন, গম্ভীর কণ্ঠে বলেন। মালিয়া খান যেতে চাইলে ওনাকেও আটকে দেন। মাহিয়া খান চিন্তিত কণ্ঠে বলেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে হাত তোলে? এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে, আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতেই দেখে আবির বিছানার এক পাশে বসে আছে, দু হাঁটুর ওপর দু হাত,
ডান হাতের কয়েক জায়গায় ভাঙা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। মেঘ সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে। এটা কি করছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাচ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনো লেগে আছে। মেঘ হাত থেকে কাচ ছুটাতে গেলে আবির নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথায় কান না দিয়ে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির 4 গুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে। বললাম তো ছবি না ভাই। বলেই পাশের টেবিলে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতঙ্কে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাচ সাথে গ্লাসের ভাঙা টুকরোতে ফ্লোর ভরে গেছে। মেঘ কপাল কুঁচকে তাড়িয়ে আছে আবিরের হাতের দিকে। কাচগুলো টুকরোগুলো এখনো হাতে ঢুকে আছে, খোলার চেষ্টাও করছে না। ফ্লোরে লাল টকটকে রক্ত ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢোকে। আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলল, তানভীর, তোর বোনকে এখান থেকে চলে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, তুই রুমে যা। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওনার হাতে কাজ। আমি দেখছি, তুই যা প্লিজ। মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতে আবির ভাই এভাবে রিয়াক্ট করবে মেঘ ভাবতেও পারেননি। আজ ভার্সিটিতেও যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছে, কল রিসিভও করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারাদিনেও রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। ভাইয়াকে দেখতে গেছিলি? না, উনি বারণ করেছেন যেতে। তখন তো রাগে বারণ করেছে, একবার গিয়ে দেখে আসিস। আমি যাব না। কেন? উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছেন, ওনাকে ছুতে নিষেধ করেছেন। আমি কেন যাব ওনাকে দেখতে? তো রাগ জেদ ভালো না বনু। আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না, এগুলো তোমার ভাইকে বলো গিয়ে। তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, থাক, তোরা তোদের রাগ নিয়ে, আবার কি? মেঘ মিহি কণ্ঠে ডাকলো, ভাইয়া কি? একটা কথা জিজ্ঞেস করি। কর। আবির ভাই কি বিবাহিত? তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তোকে কে বলেছে? আবির ভাই। ভাইয়া তোকে এই কথা বলেছে? হ্যাঁ। ভাইয়া তোকেই বলেছে? ঠিক আমাকে না, মালা আপুকে মেসেজে বলছে। পরে আমি জিজ্ঞেস করছি, তখন বলছে হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা, মালা ভাইয়াকে অনেকদিন যাবৎ ডিস্টার্ব করে, পিছু ছোটাতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে, আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলেছে। আর বাচ্চা? তানভীর কপাল গুটিয়ে আহাম্মকের মতো প্রশ্ন করলো, কিসের বাচ্চা? উনি যে বললো ওনার একটা বাচ্চা আছে। হায় আল্লাহ, ভাইয়া বলেছে আর তুই বিশ্বাসও করে ফেলেছিস? তোর সাথে ফাজলামও করেছে পাগল, এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চড়ে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, কিন্তু মনের ভেতরের অস্বস্তি কাটলো না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন তবে ওই মেয়েটি কে? আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েটাই বা কে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে। আবির ঘুমোচ্ছে, তাই ভেতরে ঢুকছে না, এক দৃষ্টিতে চেয়ে আবিরকে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সব কিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠ মস্তিষ্কে পৌঁছতেই মেঘের ঘোর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢোকে, দাঁড়িয়ে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বস। মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসলো। দুজনেই বেশ খানিকটা সময় নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো, কম। ঔষধ খাইছেন? না। কেন? এমনি ইচ্ছে হয়নি। ঔষধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি। আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছে? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগে হচ্ছে। ইস, আমি মোটেও ভণ্ড না।
মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে। মুখ গোমরা করে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে। চাচাই হয় দুজনের। এবার আবির না করে ভ্রু জোড়া পরপর দুবার নাচায়। আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে। আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আড়ষ্ট করে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, কিছু বলবি? মেঘ উপর নিচ মাথা নাড়ে। আবির বলে, বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা? প্ল্যানিং করব ভাবছি। মানে কি এসবের? বিয়ে করেছি, বাচ্চা প্ল্যানিং করব না? কাল যে বললেন বাচ্চা আছে। ওটা তো কল্পনায়। মেঘ গভীর কণ্ঠে বলে, ফাজলামি বন্ধ করুন। ভাইয়া বলছে আপনার বউ বাচ্চা কিচ্ছু নাই। না, এ হতে পারে না। আমার বউ আছে, কল্পনায় বাচ্চাও আছে, আর একটা প্ল্যানিং করব ভাবছি। ফাজলামও বাদ দিন, সত্যি করে বলুন প্লিজ। আচ্ছা, তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলছে তা সত্যি? আল্লাহ জানেন। আবির ভাইয়ের ওয়ালপেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় ডাকে, আবির ভাই, আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার কেন? আপনার তো জানা ছিল, কিন্তু মেয়েটাকে? মেয়ে আসলো কোথা থেকে? আমি দেখেছি। আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরলো। ছবিটাতে আবির ঝুঁকে জুতার ফিতা বাঁধছিল। আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হবে আবিরই মেয়েটার হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল, ওয়ালপেপারে দেওয়ার মতো আর ছবি নেই আপনার? আছে। এটা চেঞ্জ করবেন। ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ, নিজের পচা চিন্তা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসছিস যখন এক কাজ কর। কি? ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তো কে? আমার যে বউ আছে এটা তো তুই মানছিস না, এখন দিয়ে দে তেল। আপনাকে ছুতে নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে ছবি না বলেই মনস্থির করে ফেলছিস? জি। এত জেদ কোথায় থাকে তোর? জানি না। আবির বাম হাতে মেঘের ডান হাত টেনে নিজের কপালের ওপর রেখে বলল, দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না। তারপরও তুই যদি জেদ নিয়ে থাকতে চাস, আমার কিছুই বলার নেই। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসছে। এতক্ষণ গাছ হয়নি বলে জ্বরের মাত্রা বুঝতে পারেনি। অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘের নজর পড়তেই মেঘ হালকা ধমকে স্বরে বলল, মাথায় না ব্যথা, চোখ খুলে রেখেছেন কেন? আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে না পেরে ভাবলো রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি আবির কাত হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে। আবির জ্বরের ঘোরে বিড়বিড় করছে, তুই যাস না প্লিজ। মেঘ দুবার আবিরকে ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়ছে, জলপট্টি দেবে যে তারও ব্যবস্থাও নেই। আবির হাত আঁকড়ে ধরায় উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বুলাচ্ছে, আবিরকে ডাকছে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। কপালে গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে। দিশাবিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সাথে মিশিয়ে রেখেছে, যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ে তোরপার কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রের কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে।
বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে। ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমেই বেড়ে চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে সেই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে এসেছিল। আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের আকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আখি জোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোঠর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘরে আবির বালিশ থেকে সরে মেঘের উরুতে শুয়েছে। এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদরে স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল। শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষ পিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ বারবার ঢোক গিলছে। অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলেই পড়তে চাস, তবে কিসের এত অভিশঙ্কা? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ঘোরের মধ্যে কি সব বলেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিচ্ছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরো খারাপ হবে এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুমে থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ টাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেও পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর পট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের ওষ্ঠদ্বয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়া পাড়ি জমিয়েছে। মেঘ এমন ভাবে আবিরের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘরেই মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলে, বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করছিস, পরে হাতে ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে।
মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে দ্রিম দ্রিম কম্পনের কারণ, অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বোলাতে বোলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালে আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলেই আসছি, আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ঔষধ পর্যন্ত খাননি, ঔষধটা খেয়েছেন বলেই জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমেছিল তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দিয়ে তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারতো না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছেন। মেঘ আবিরের মলিন চেহারায় তাকিয়ে ঈষৎ হাসলো। আবিরের চোখ বন্ধ, মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মনের কোণায় একমাত্র আবির ভাইয়েরই বসবাস। তখনই তানভীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতে মেঘ আতকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারা দিন আবিরকে বুঝিয়ে ঠান্ডা মাথা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাহিরে চলে গেছে আর আব্বু চাচ্চুর সামনে যাতা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচ্চু এই ঘটনাটা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে তাহলে সে নিজে মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়েই আবির শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল। নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতে বালিশের ওপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের গাত্রে শিহরণ জাগে। শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে।
হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হৃদয়ে প্রেমাভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁকিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগেই হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি মুগ্ধটায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল, ঠিক মতো খায় না, নিজের যত্ন নেয় না, তার উপরে জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেয় আবিরের মনে হচ্ছিল ইহ জগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় অ্যান্ড তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নামে, আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। ব্যালকনিতে যেতেই আর একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না। বলেই মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখেই আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টা স্বরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না। তুমি যতটা লজ্জা পাচ্ছ, সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বাকি, আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সব সময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর মনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বনুর মেজাজ বিগড়ে ছিল, তার মধ্যে তুমি বিবাহিত এ কথা কেন বলতে গেছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলা কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি। এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলেছে, মারাকে পাঠানো মেসেজ দেখেছে। কতটুকু পড়তে পেরেছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখেছে। কতটুকু কি দেখেছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝেছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখেছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপারটা দেখেছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো, দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্ট হাসি দেখে আবিরের ভ্রু যুগল কুচকে আসে। কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতেই বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কিনা জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে, তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গেছে। সত্যি তাই,
বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকেই নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানবীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে, মেঘ এই দুদিন ক্লাসে যায়নি, কারো সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারো ফোন ধরেনি। রাগ তার উপরের প্রতি, ওদের উস্কানিতেই তো নিজের গলে যাওয়া একদম উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে, অনেকদিন পর বন্যা আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। কিরে, এতগুলো কল দিলাম, ধরিসনি কেন? তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলি? কোথাও না। কি রে, কি হয়েছে? কোনো সমস্যা? আমার জীবনটাই সমস্যায় ভরপুর। হয়েছে কি বলতো?